আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য নিকেতনে। আজকে আরোগ্য নিকেতনের একটা বিশেষ পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের সাথে একজন অত্যন্ত বিশেষ অতিথি আজকে উপস্থিত আছেন। তিনি বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার একজন অগ্রনায়ক, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন তিনি শিক্ষক হিসেবে ছিলেন অত্যন্ত সমাদৃত এবং অনেক জনপ্রিয়। বর্তমানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির 14তম ভিসি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তিনি আর কেউই নন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর FM সিদ্দিকী স্যার। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, আমরা শুরুতেই আপনার সঙ্গে আলোচনা করতে চাইছি আপনার এই হাসপাতালে বা এই বিশ্ববিদ্যালয়ে যোগদান, এই বিশ্ববিদ্যালয় বা দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনার কী পরিকল্পনা, সেগুলো কীভাবে বাস্তবায়ন করতে চান, এগুলো নিয়ে আমরা আজকে আপনার সঙ্গে আলোচনা করব। প্রথমেই স্যার আপনার অনুভূতি জানতে চাচ্ছি যে এই হাসপাতালে আমরা যতদূর জানি আপনি এখানে ইন্টার্নশিপ করেছিলেন। প্রথমত যে হাসপাতালে কি স্যার ইন্টার্নশিপ চালু ছিল কিনা, আর কেমন ছিল আপনার সেই অভিজ্ঞতা, আর সেই হাসপাতালে আপনি আজকে ভিসি হিসেবে যোগদান করেছেন, আপনার অনুভূতিটুকু স্যার জানতে চাইব। ধন্যবাদ। আমার প্রথম মনে পড়ে যে আমাদের এটা তৎকালীন পিজি হাসপাতাল ছিল। তো পিজি হাসপাতালে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে তখন সারা বাংলাদেশে 8টা সরকারি মেডিকেল কলেজ ছিল। তো 8টা সরকারি মেডিকেল কলেজের মেধার ভিত্তিতে যারা প্রথম দ্বিতীয় হতো তারা ঢাকাতে পিজি হাসপাতালে এন্ট্রি করার সুযোগ পেত। তো আমি শেরেবাংলা মেডিকেল কলেজের তৎকালীন ব্যাচে ছিলাম। আমি 82-তে MBBS পাস করেছি। তো ওই সময় আমি মেধার ভিত্তিতে আমাদের ওখান থেকে যে 2জন সুযোগ পেয়েছিল, আমি তাদের মধ্যে প্রথম ছিলাম। সেজন্য আমি এখানে ইন্টার্নি করার সুযোগ পাই। তো যেটা ঘটে সাধারণত ঢাকা মেডিকেল কলেজ বা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ওরা আবার পিজিতে ইন্টার্নি করতে আগ্রহী হয় না, বিকজ তারা তো ঢাকা মেডিকেলেই আছে, প্রচুর রুগী আছে এবং তাদের নিজস্ব এনভায়রনমেন্ট আছে। কিন্তু আমি বাইরে থেকে যে 6টা মেডিকেল কলেজ ছিল তাদের মধ্যে থেকে আসি। ওই প্রথম আমি পিজি হাসপাতালে ইন্টার্নি হিসেবে পা দিয়েছিলাম। 83 সালটা পুরোটাই আমি ইন্টার্নি করেছি। তো সে সময় আমি কিছু সেরা প্রফেসরদের আন্ডারে ট্রেনিং করার সুযোগ পেয়েছিলাম। এর মধ্যে আমাদের ছিল কাদরি স্যারের অধীনে আমি ইন্টার্নি ছিলাম। তারপরে আমি রোটেশনে অনেক ঘুরেছি। তো সেই সময় আমার অনেক বিচিত্র খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা আছে। এমনও আছে যে তখন বিকেল রাত হয়ে গেলে সারা পিজি হাসপাতালে শুধু 1জন বা 2জন ইন্টার্নি ছিল যারা পুরো হাসপাতালে কাভারে থাকতো। ইউনিটগুলিতে শুধু ইন্টার্নিরা থাকতো, আর স্ট্যান্ডার্ডরা অনকল থাকতো, প্রফেসররা তো থাকতেন না। তো সে সময় আমার সুযোগ হয়েছে গাইনি ওয়ার্ডে কাজ করা, এমনকি আমি অনেক ডেলিভারি কেসও করিয়েছি। সে সময় শিখেছি, যেগুলো হয়তো অন্য কোথাও আমার সেরকম সুযোগ হতো না বা হতো। আর আমি তখন যেটা আমাকে সবচেয়ে বেশি টাচ করেছে সেটা হচ্ছে যে তখন FCPS কোর্সটা মূলত পিজি হাসপাতাল বেস ছিল, এবং এখানে তখন পোস্ট গ্রাজুয়েট করার জন্য এটাই ছিল একটা সেরা প্রতিষ্ঠান। তো সেখানে FCPS পার্ট 1 যারা করতো তাদের সংস্পর্শে আসতাম, পার্ট 2 যারা করতো তাদের ক্লিনিক্যাল ডিসকাশন হতো। সন্ধ্যার সময় আমি প্রতিদিন সন্ধ্যার সময় সে রুগী ফলো আপ দিতাম, ওনারা যে ডিসকাস করতেন সেটা আমি পাশে দাঁড়িয়ে দেখতাম। তখন থেকেই সম্ভবত আমার মনে পোস্ট গ্রাজুয়েশনের ইচ্ছা বীজ শক্তভাবে বপন হয়ে গিয়েছিল। আর তাছাড়া আমি স্টুডেন্ট লাইফে আমার একটা ইচ্ছা ছিল, আমি মেডিকেল প্রফেশনের টিচার হব, মেডিসিনের প্রফেসর হব, এই ধরনের একটা স্বপ্ন তো আমার ছিলই। আপনার সমসাময়িক কারা ছিল তখন এখানে যখন আপনি ইন্টার্নশিপ করছেন? অন্যান্য মেডিকেল কলেজ থেকে নিশ্চয়ই এসেছিল এবং তারা নিশ্চয়ই এখন বাংলাদেশে এখন লিড করছে। যেমন আমি কয়েকজনের নাম বলি, আমার প্রয়াত বন্ধু নাম করা প্রফেসর রিদওয়ানুর রহমান। প্রফেসর রিদওয়ানুর রহমান চিটাগাং থেকে মেধার ভিত্তিতে পিজিতে এসেছিলেন, আর আমি তো বললামই যে আমি এসেছিলাম, এবং আমরা 2জন ওই সময় থেকে খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাই। ওই সময়ের
আরও অনেক নামকরা প্রফেসররা ছিলেন যারা আমাদের গাইড ছিলেন। আর যারা অন্যান্যরা যারা ছিল তারা সবাই বিদেশে চলে গেছে, আমেরিকায় বা ইউরোপে সেটেলড হয়ে গেছে, এরকম ছিল। আপনি নিজেও তো ইংল্যান্ডে অনেকদিন কাজ করেছেন, তারপরে দেশে ফিরে এসেছেন। দেশে আপনি ঢাকা মেডিকেল কলেজে অনেকদিন অধ্যাপনা করেছেন। তো এখন আবার আপনার সেই ইন্টার্নশিপের প্রতিষ্ঠান, সেই বলতে গেলে আপনার মেডিকেল শিক্ষার একদম শুরুর দিকের যেই প্রতিষ্ঠানটি ভূমিকা রেখেছে সেখানে আপনি ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। এখনকার অনুভূতিটা স্যার কেমন? এখনকার অনুভূতিটা হচ্ছে অন্যরকম। আমি ইন্টার্নি তো করেছি, করার পরে আমি আবার এখানে পোস্ট গ্রাজুয়েশন করেছি এফসিপি। অর্থাৎ ট্রেনিংটা পুরোটা এখানেই করেছেন স্যার? করার পরে আমি এখানে রেসিডেন্ট ফিজিশিয়ান আরপি হিসেবে ছিলাম। তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইংল্যান্ডে যাওয়ার আগ পর্যন্ত আমি এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ছিলাম। কাজেই তখন আমি কিন্তু কিছুটা ফ্যাকাল্টির দায়িত্ব পালন করছি, পরীক্ষা কন্ডাক্ট করতাম, ক্লাস নিতাম, এটা একটা ছিল। তো আমার একটা টিউনিং ছিল যে আমি আসলে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট টিচিং ট্রেনিং কেমন হওয়া উচিত সেগুলো ছিল। আমার একটা ভীষণ তো আছেই দেশব্যাপী। এখানে আমি জয়েন করেছি, জয়েন করার পরে আমার মনে হয়েছে যে আগে যেই ইন্টার্নি সময় বা আমি যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম যেই অবস্থা ছিল, এখন ব্যাপারটা আরও মেডিকেল ইউনিভার্সিটি হওয়ার পরে এটার আবার ক্রমান্বয়ের ব্যাপ্তি বেড়েছে, মানে প্রায় 58টা ডিপার্টমেন্ট হয়েছে, 8টা ফ্যাকাল্টি আছে এবং অনেক হসপিটাল বেড তৈরি হয়েছে, বেড়েছে। বাট মানুষের চিকিৎসার যে চাহিদা সেই চাপটা তো রয়ে গেছে। আর আমার যেটা ভিশন সেটা হচ্ছে গ্লোবালি আমরা যদি চিন্তা করি যে মেডিকেল ইউনিভার্সিটিগুলো বা ইউনিভার্সিটিগুলো যে র্যাঙ্কিং বা স্ট্যান্ডার্ড, সেটা আমাদের এখানে আমরা কোথায় আছি। তো আমি যখন এখানে জয়েন করার পরে এখানে আমি সেগুলো দেখার চেষ্টা করেছি, এক্সপ্লোর করেছি। আমি দেখেছি যে আমরা অনেক বিষয়ে অনেক পিছিয়ে আছি, অনেকগুলো ব্যাপারে যেগুলো স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের করা দরকার হচ্ছে না। সেজন্য আমার প্রথম কাজ হয়েছে যে আমি এখানে যে একাডেমিক এনভায়রনমেন্ট, টিচিং এনভায়রনমেন্ট, পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং যেগুলো হচ্ছিল বা হচ্ছে সেগুলোকে অনেক আপগ্রেড করতে চাই, আর করতে হবে আমাকে। আরেকটা হচ্ছে যে আমাদের সারা দেশব্যাপী কিন্তু আমরা পোস্ট গ্রাজুয়েশন যতগুলো ডিগ্রি বা দেয়া হয় তার একটা সিংহভাগ আমরাই কন্ট্রোল করি মেডিকেল ইউনিভার্সিটি। সেই সেন্টারগুলোকেও আপগ্রেড করা প্রয়োজন। তাছাড়া যুগের সাথে তাল মিলিয়ে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট ফ্যাকাল্টিগুলোকে উন্নত মানের যে চিকিৎসা এখন হচ্ছে বিভিন্ন সেক্টরে সেগুলোকে উন্নত করা। এখন রোবোটিক সার্জারি চলে আসছে, এআই বেসড ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস এবং টেকনোলজিটা ইনকর্পোরেট হচ্ছে, সেগুলিকে সমন্বয় করা। মানে বিশাল অনেক ব্যাপক ভিত্তিক চিন্তা ভাবনা করতে হচ্ছে আমাকে, এবং আমার ইচ্ছা আছে যে আমি একটা ফান্ডামেন্টাল এমন সিস্টেম করে যাব বা করে শুরু করব যেটার ফল পরবর্তী পর্যায়ে সবাই ভোগ করবে এবং আমাদের দেশের এই মেডিকেল শিক্ষা যে স্তরটা আছে এখন সেটা একটা উন্নত পর্যায়ে যাবে। আপনার এই কথাটাই রিফ্লেক্টেড হচ্ছে, আপনি যখন এটা নিয়োগ পান তখন আপনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। সৌভাগ্যক্রমে আপনার সঙ্গে ফেসবুকে যুক্ত থাকার কারণে সেটা আমি দেখতে পেয়েছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আসলে মেডিকেল শিক্ষাটাকে লিড দেওয়ার জন্য আপনাকে বেছে নিয়েছেন। তো স্যার, মেডিকেল শিক্ষা তো আমরা এই বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আমরা পোস্ট গ্রাজুয়েট মেডিকেল শিক্ষার্থীদের ব্যাপারে কথা বলছি। তো যে বিস্তৃত যে আন্ডার গ্রাজুয়েট মেডিকেল শিক্ষার্থীরা যারা আছেন তাদের ব্যাপারে স্যার আপনার কি কোনো রকম প্ল্যান আছে কিনা? কারণ সেখান থেকে যদি ভালো প্রোডাক্ট না আসে পোস্ট গ্রাজুয়েশন, সুতরাং সেক্ষেত্রে লোডটা হয়তো বেড়ে যাবে। এই ব্যাপারে কি স্যার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বা আপনার নিজস্ব কোনো পরিকল্পনা আছে? এটা অত্যন্ত জরুরি একটা বার্নিং ইস্যু। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গতকালও আমার এই মেডিকেল ইউনিভার্সিটির আপগ্রেডিং এবং আমাদের একটা বিশেষায়িত হসপিটাল আছে সেটাকে আমরা সেরা একটা হাসপাতাল হিসাবে শুরু করতে যাচ্ছি। আমাদের একটা মিটিং হয়েছে, সেখানেও আমি দেখলাম যে উনি খুবই উৎসাহী এবং কনসার্ন যে আমাদের মেডিকেল
এডুকেশনটা আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট দুটাকেই যাতে অত্যন্ত উঁচু মানের নিয়ে যেতে পারা যায়। তো ওনার তো চেষ্টা পলিসি এগুলো থাকবে, উনি আমাদেরকে বলতে পারবে আমাদেরকে এটা করতে চাই এটা চাই, কিন্তু ওনার পক্ষে তো আর সেখানে গিয়ে পলিসি নিজে দাঁড়িয়ে থেকে পলিসি মেক এটা আমাকেই করতে হবে আমাদের। তো আমাদের আন্ডার গ্র্যাজুয়েটে যেই অবস্থার সৃষ্টি হয়েছে, মেডিকেল কলেজগুলো হয়েছে, মেডিকেল কলেজের যেই আমাদের যে টিচিং হচ্ছে সেটা নিয়ে আমার ব্যাপক কনসার্ন আছে, এবং সেটার অনেক আমাদের মতো আমার মতো আরও অনেকেই আছে যারা এই পলিসি মেকিংয়ে হয়তো আমরা কন্ট্রিবিউট করতে পারবো। আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, সেটা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আমার অনেক হাসপাতাল দরকার, যেটা বিশেষায়িত এবং সাধারণ সারা দেশে, কিন্তু সেই হাসপাতালগুলো চালানোর জন্য আমার যে কোয়ালিটি দক্ষ জনবল তৈরি করা দরকার, সেই দক্ষ জনবল কিন্তু শুরু হয় মেডিকেল কলেজ থেকে। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যে কোনোভাবেই হোক না কেন যে মেডিকেল কলেজের অনুমতি দিচ্ছি বা দিয়ে দিচ্ছি, সেখানে আমরা পরবর্তী পর্যায়ে ফলো আপ করে দেখতে পাচ্ছি যে সেখানে কোয়ালিটি যেরকম আমরা এমবিবিএস ডাক্তার বা অন্যান্য তৈরি করতে চাই, বেসলাইন আমার ফাউন্ডেশন যেটা তৈরি হবে যার উপরে স্পেশালিস্ট হবে, সেগুলো আমাদের এক্সপেক্টেড অনুযায়ী তৈরি হচ্ছে না বা হওয়া সম্ভব হচ্ছে না। সেজন্য আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমি যেখানে যারা পলিটিশিয়ান আছেন, যারা রাজনৈতিক নেতা আছেন, মন্ত্রী আছেন, যারা চান যে আমার এলাকায় আমার একটা হাসপাতাল মেডিকেল কলেজ করে ফেলবো, আমি তাদেরকে বলতে চাই যে আপনার একটা মেডিকেল কলেজ করে ফেলতে হবে, তার চাইতে বরঞ্চ আপনি একটা হাসপাতাল করে ফেলুন, আপনি 500-1000 বেডের হাসপাতাল করে ফেলুন। সেখানে সলিড এবং লোক নিয়োগ করার জন্য আমাদের যে মেডিকেল প্রফেশন দরকার, সেটার জন্য আমরা কোয়ালিটি অর এক্সিস্টিং যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলোকে আমরা আপগ্রেড করি, কোয়ালিটি বাড়াই, এবং আমার নট নেসেলার যারিগুলো আমার আপগ্রেড স্ট্যান্ডার্ড অনুযায়ী চালাতে পারছে না তাদেরকে আমরা সংকুচিত করে দিই, বা তাদের স্টুডেন্টগুলোকে আমরা বিভিন্ন জায়গায় অ্যাবজর্ব করে দিই। অর্থাৎ আমি হাসপাতাল বানাবো সেই জন্য আমাকে একটা মেডিকেল কলেজ করে ফেলতে হবে, সেই পলিসিটা সম্ভবত সঠিক না। আমাদের সারা দেশে প্রচুর হাসপাতালের বেড দরকার, হাসপাতাল দরকার, তার মানে এই নাই যে আমি একটা হাসপাতালের সাথে একটা মেডিকেল কলেজ জুড়ে দিয়ে সেখানে শিক্ষক নাই, সেখানে পর্যাপ্ত ট্রেনিং নাই, আমি ডাক্তার বানানোর জন্য ভর্তি করে সুখে দেওয়া। সো আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা হাসপাতাল বানানোর জন্য আমরা প্রশাসনকে বা আমাদের পলিসি মেকারদের উপর আমরা এনকারেজ করব, কিন্তু হাসপাতাল বানানোর সাথে একটা আপনি যথেষ্ট হোমওয়ার্ক না করে, আপনার ম্যান পাওয়ার স্টাডি করে, আপনি থেকে কোথায় কোন বেসিক সায়েন্স, কোথায় আপনি মানে ক্লিনিক্যাল টিচার দেবেন, সেই স্ট্রাকচার এবং ম্যান পাওয়ার নিয়ে তারপরে আপনি অ্যাপ্লাই করেন মেডিকেল কলেজের জন্য। আপনি দেখাবেন পলিসি মেকারদেরকে এই ম্যান পাওয়ারটা সাস্টেনেবল, আপনি নেক্সট 5 ইয়ার্স আপনি মেডিকেল কলেজে এইভাবে চালাতে পারবেন, দেন আপনি মেডিকেল কলেজে পারমিশন নেন। আর আপনার হাসপাতাল দরকার, আপনি এলাকার জন্য উন্নতি করতে চান, হাসপাতাল বানান। আপনি সেটা গভর্নমেন্টের খুবই ইচ্ছা আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন যে উনি প্রত্যেকটা উপজেলা হাসপাতালকে উনি একটা উন্নত করে মানে সেটাকে 101 বেডের হাসপাতালে পরিণত করবেন সারা বাংলাদেশ। অসাধারণ, বিশাল একটা মানে পদক্ষেপ হবে যদি এটা বাস্তবায়িত হতে থাকে। থ্যাংক ইউ স্যার। আমাদের একটা বিরতির সময় এসছে, আমরা স্যার বিরতির পরে আবার ফিরছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর আরোগ্য নিকেতনের বিশেষ পর্বে, এবং আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী স্যার। স্যার, আমরা বিরতির আগে যে বিষয়টা নিয়ে ছিলাম, আসলে আপনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, কারণ আমরা দেখেছি অনেক জেলায় মেডিকেল কলেজ হয়ে গেছে এবং অনেক বছর হয়ে গেছে, তাদের নিজস্ব কোনো ক্যাম্পাস নাই, নিজস্ব কোনো হসপিটাল নাই, সেই সদর হাসপাতালে তারা কোনো রকমে ক্লাস করছেন,
খুবই প্যাথেটিক। সেই জায়গায় আপনি যে পদ্ধতিটা বলেছেন যে আগে হাসপাতাল করা এবং তারপরে প্রয়োজন হলে সেটাকে মেডিকেল কলেজে রূপান্তর করা, আমার মনে হয় এটা একটা নতুন এই সমস্যার একটা সমাধানে এটা ভূমিকা রাখবে স্যার। স্যার এরপরে আরেকটা জিনিস জানতে চাইবো স্যার, আমরা তো আমাদের ছাত্রদের মানোন্নয়নের কথা বলছি, সেটা আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট, কিন্তু ছাত্রদের মানোন্নয়ন করতে গেলে সে যে পরবর্তী যে প্রশ্নটা সে হচ্ছে মানসম্মত শিক্ষক। তো বিগত সময়ে কিন্তু স্যার আসলে মানসম্মত শিক্ষক নিয়োগ করার ব্যাপারে বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ে অনেক প্রশ্ন এসেছে। অনেক মানসম্মত শিক্ষক আছেন, কিন্তু তা অনেকের মান নিয়ে প্রশ্নও আছে স্যার। এই যে মানসম্মত শিক্ষক নিয়োগ করার ব্যাপারে যেটা বিতর্কহীন হবে, আপনার স্যার পরিকল্পনাটা কি যদি আমাদের সাথে শেয়ার করেন? বাংলাদেশে যে মেডিকেল এডুকেশন, এই এডুকেশনটাকে আমাদেরকে অন্তত গ্লোবাল স্ট্যান্ডার্ডে না হোক আমাদের সাউথ ইস্ট এশিয়া বা এই দিকের রিজিয়নাল স্ট্যান্ডার্ডে একটা ধাপে উন্নত করতেই হবে আমাদেরকে। তো এইটার প্রথম স্টেজ হচ্ছে যে আমি কিভাবে আমার পোস্ট গ্রাজুয়েশন টিচার তৈরি করছি, অর্থাৎ এদের কি করছে, আর আমি রিসার্চ অ্যাক্টিভিটিটাকে কিভাবে এখানে এনকারেজ করছি। তো এই যে যারা এখানে রেসিডেন্ট আছে, যারা ভবিষ্যতের শিক্ষক হবে, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রির জন্য আছে, এদেরকে তো আমাদের যে টিচিং যারা এক্সিস্টিং টিচার আছে এরাই এদেরকে পড়াবে, ট্রেনিং দিবে হাতে কলমে, একাডেমিক্যালি। তাহলে আমি গত 17 বছরে বা 20 বছরে আমি কি স্ট্যান্ডার্ডের এখানে টিচিং স্টাফ আছে অলরেডি, এবং তারা কিসের ভিত্তিতে এখানে এই ফ্যাকাল্টি পজিশনগুলোতে এসছে, সেখানে এসে আমি যেটা দেখেছি সেটা খুবই দুঃখজনক। একটা হচ্ছে যে বছরের পর বছর যথেষ্ট কোয়ালিফিকেশন নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করে তারা স্রেফ মেডিকেল অফিসার হিসেবে এখানে, অর্থাৎ তারা কখনোই ইন্টারভিউতে আসারই সুযোগ পায়নি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে। তার সাথে তার চাইতে বিলো স্ট্যান্ডার্ড বা যোগ্য অযোগ্য লোক যারা ছিল তারা তাদের সামনে দিয়েই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে, অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছে, প্রফেসর হয়ে গেছে। এখন যারা যখন এই ধাপগুলো উচ্চ ওইসব পজিশনে চলে গেছে, তারা তো ফ্যাকাল্টি হয়ে গেছে, দে আর হোল্ডিং দ্য পোস্ট, এবং তারা আন্ডার গ্র্যাজুয়েট এখন রেসিডেন্টদেরকে তারা পড়াচ্ছে। অনেকগুলো বিভাগ আছে, অনেকগুলো জায়গা আছে, দেখবেন যে আপনি মানসম্মত টিচিং, মানসম্মত ট্রেনিং এটা হচ্ছে না। এটা হওয়ার না হওয়ার কারণে হলো মূলে গলদ রয়ে গেছে আমাদের। যে ট্রেনিং দিবে, ট্রেনিং অফ দ্য ট্রেনার হিমসেলফ ইজ মানে নট আপ টু দ্য মার্ক। এখন ছেলেগুলো কি শিখবে যারা ট্রেনিং নেবে? সেই ছেলেগুলো শিখতে হলে তাকে তো একটা রোল মডেলের পিছনে আসতে হবে। তো সেজন্য আমার যে প্ল্যান আছে যে যা হবার হয়ে গেছে, সামনে আমাদেরকে আমি কিভাবে এটাকে আপগ্রেড করতে পারি, আর যে এক্সিস্টিং যারা আছে এদেরকে আমার উপর ওঠাতে। সেজন্য আমার প্রথম স্টেপ হচ্ছে যারা যোগ্য ব্যক্তি এবং যারা যোগ্য ইন টার্মস অফ তার সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে, রিসার্চ আছে, ট্রেনিং আছে, অন্য কিছু আছে, এখানে যেই পদ আছে সে অনুযায়ী আমার যে যোগ্য লোকগুলো আছে তাদেরকে প্রথমত আমার ওই ফ্যাকাল্টি পজিশনগুলোতে নিয়ে আসা, এক নম্বর করা। সেকেন্ড হলো সবাইকে যে আছে তাকে টিচার হিসাবে কোয়ালিটি টিচার গড়ে তোলা, এই জন্য বলে ট্রেনিং অফ দ্য ট্রেনার। সেজন্য আমরা অনেকগুলো পদ্ধতি কোর্স চালু করেছি, সেটাকে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল তৈরি করেছে। তারপরে আমাদের এখানে বিএমইউ আমাদের রিসার্চ ফ্যাসিলিটি ট্রেনিং দেওয়ার জন্য এখন ইয়াং এডিটার্স ট্রেনিং, কিভাবে পেপার লিখতে হবে, প্রেজেন্টেশন করতে হবে। আমাদের একটা বড় ফান্ড আমরা জেনারেট করেছি, যেটা আমরা রিসার্চ অ্যাক্টিভিটিতে, রিসার্চ পেপারের জন্য আমরা ফান্ড দিচ্ছি ইনভেরিয়েবলি। এটা হচ্ছে কেবল আমরা শুরু করছি এটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমি এখন আমাদের এই ইউনিভার্সিটির যে যারা ফ্যাকাল্টি আছে, টিচার আছে, আমি তাদেরকে মনিটর করার জন্য বডি আছে আমাদের, যেটা সারা বাংলাদেশ মনিটর করে। পোস্ট গ্রাজুয়েট টিচিং টিচার ইন্সপেক্টর অফ দ্য ইনস্টিটিউশন আছে যারা এটা করে। তো আমি ওনাকে আজকে আলাদা করে দায়িত্ব দিয়েছি যে উনি একটা স্ট্রাকচার
ডেভেলপ করেন, যাতে প্রথমে আমি আমার হোম মেডিকেল ইউনিভার্সিটিতে আমি যেখানে আছি দেখব যে আমার ফ্যাকাল্টিরা কে কতটা দক্ষ এবং কিভাবে তারা ছাত্রদেরকে ট্রেনিং দিচ্ছে, পড়াচ্ছে, এডুকেশনাল অ্যাক্টিভিটি দিচ্ছে, সার্ভিস দিচ্ছে। এইটা আমি একটা বেসলাইন তৈরি করে আমি দেখব যে কারা কারা, আমার তো এখানে 3টা ধাপে আমি পাবো। একটা হচ্ছে যারা ভেরি গুড, তারপরে পাবো অ্যাবভ অ্যাভারেজ, আর কিছু থাকবে যে যারা হয়তো বা কোয়ালিফাই করছে না। তো আমি তখন টার্গেট করব যে কোন ফ্যাকাল্টিরা পিছিয়ে আছে, দেন আমি তাদেরকে ট্রেন করব, তাদেরকে অ্যাক্টিভ করব, এবং এইভাবে আমি যতটা সম্ভব আমার এখানে ট্রেনিং একাডেমিক অ্যাক্টিভিটিটাকে আপগ্রেড করার চেষ্টা করব। অর্থাৎ কোয়ালিটি ছাড়া কোনোভাবে রাজনৈতিক পরিচয় দিয়ে একটা পোস্ট হোল্ড করে সেখানে উপর উঠে যাব, এই পদ্ধতিগুলোকে আমাদেরকে ডিসকারেজ করতে হবে। আমাদেরকে মেধা মানে মেরিটোক্রেসিটাকে আপহোল্ড করতে হবে, এইটা আমাদের মাথায় রাখতে হবে, এবং সেটা যতটা সম্ভব সেটাকে আমাদেরকে চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ স্যার। আমরা তো মেডিকেল এডুকেশন নিয়ে কথা বললাম, এবার একটু পলিসি অ্যান্ড রিসার্চ নিয়ে কথা বলবো স্যার। তো যদি রিসার্চের কথা বলি, আমি নিজেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন কিন্তু রিসার্চে অতটা বাজেট ছিল না, যেটা আপনি বললেন যে এখন একটা বেশ ভালো একটা বাজেট ক্রিয়েট করা গেছে আপনার সেটা। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনেক রিসার্চ হচ্ছে, ফ্যাকাল্টিরা রিসার্চের জন্য বিভিন্ন রকম অ্যালোকেশনস পাচ্ছেন। তো স্যার এটাকে কি এই বিশ্ববিদ্যালয়ের বাইরে যে সমস্ত বিষয়তে ইনস্টিটিউটগুলো আছে, সেই ইনস্টিটিউটগুলো তো আসলে এই বিশ্ববিদ্যালয়ের অধীনেই পোস্ট গ্রাজুয়েশন যে কার্যক্রম পরিচালনা করছে, সেখানে কি এটা বিস্তৃত করার ব্যাপারে আপনার কোনো প্ল্যান আছে কিনা স্যার? অবশ্যই আছে। আমি যেটা করব, আমরা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি দিচ্ছি এমন অনেকগুলো ইনস্টিটিউট আছে ঢাকার বাইরে, বিভিন্ন ডিভিশনাল টাউনে বা মেডিকেল কলেজ বেস। সেখানে আমি দেখতে পাচ্ছি যে সেখানে ট্রেনিং অফ দ্য টিচার্স অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট যারা ট্রেনিং হচ্ছে তাদের বিরাট অনেক রকমের পিছিয়ে আছে। এই মেডিকেল ইউনিভার্সিটি যে রকমের টিচিং স্টাফ বা ট্রেনিং হচ্ছে ওখানে হচ্ছে না। সেটাকে সমন্বয় করার জন্য আগামী 3 মাসে আমরা সমস্ত বাইরের যে মেডিকেল কলেজগুলো আছে তাদের টিচিং কেমন হচ্ছে, রিসার্চ কেমন হচ্ছে, সেটা আমরা একটা অ্যাসেস করব, করে আমি একটা বেসলাইন দাঁড়া করিয়ে আমি নিড বেসড, যেখানে যে নিড আছে, প্রয়োজনে আমরা মন্ত্রণালয়ের সাথে আলাপ করে বিভিন্ন মেডিকেল কলেজের টিচিং স্টাফকে আমরা রোল করাবো, চেঞ্জ করব। অর্থাৎ যেই পদের উপযুক্ত নয় কিন্তু তিনি সেই পদ হোল্ড করে আছেন, সেই পদগুলোতে আমরা যোগ্যতর ব্যক্তিকে নিয়ে আসবো এবং তাদেরকে দায়িত্ব দিব। দরকার প্রয়োজনে আমরা ফান্ড দেওয়ার ব্যবস্থা করব, যাতে করে তারা স্ট্যান্ডার্ড অফ টিচিং, ট্রেনিং, শুধু তাই না, এবং রিসার্চ মেথোডোলজি তারা করে, এবং একটা আমরা বাধ্য করে দেবো একটা পর্যায়ে যে এই লেভেলের স্ট্যান্ডার্ডে রিসার্চ পেপার না হলে বা এটা না হলে বা ওই ক্রাইটেরিয়া ফুলফিল না হলে তারা পরীক্ষায় ফাইনালি অ্যাপিয়ার হওয়ার জন্য এলিজিবল হবে না। এরকম একটা ধাপে ধাপে আমরা যাব, আস্তে আস্তে যাব। এবার স্যার আমরা একটু জানতে চাইবো যে আসলে আমরা বিশ্বের উন্নত দেশগুলোতে যেটি দেখতে পাই যে সেখানে সরকার যে বিভিন্ন পলিসি এক্সিকিউশনস আছে সেগুলো মিনিস্ট্রি করছে, কিন্তু সেই পলিসিটা তৈরি করার ব্যাপারে লিডার হচ্ছেন বিভিন্ন রকম বিশ্ববিদ্যালয়। অর্থাৎ বিশ্ববিদ্যালয় পলিসি তৈরিতে লিড করছে, বিভিন্ন ভালো ভালো পলিসি তারা মিনিস্ট্রিকে দিচ্ছে এবং মিনিস্ট্রি সেগুলো এক্সিকিউট করছে। আমাদের বাংলাদেশে আনফর্চুনেটলি সেই জিনিসটি আমরা খুব একটা দেখতে পাই না। আপনি এই ব্যাপারে একটু নেতৃত্ব ভূমিকায় যেতে পারেন কিনা স্যার? যেহেতু সেই ক্ষেত্রে আমরা পেতে পারি যে বিশ্ববিদ্যালয় যদি বিভিন্ন পলিসি তৈরি করে, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় সেগুলো অনুসরণ করলে হয়তো আমরা খুবই প্র্যাগমেটিক, প্র্যাকটিক্যাল আমরা কিছু পলিসি হয়তো পেতাম। খুবই জরুরি স্যার দুঃখিত স্যার, আমরা এই প্রশ্নটার উত্তর আপনার কাছে শুনবো আমাদের বিরতিটা পরে স্যার, একটা বিরতির সময় এসছে। দর্শক, ফিরে আসলাম আরেকটা বিরতির পর এবং আমাদের সঙ্গে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকী স্যার। স্যার যে প্রশ্নে ছিলাম স্যার, মিনিস্ট্রিগুলোকে স্যার আপনারা লিড করতে পারবেন কিনা পলিসি মেকিংয়ে এবং সেগুলো এক্সিকিউশনের ব্যাপারে স্যার? হ্যাঁ, সেটা আমি এখন যেটা দেখতে পেয়েছি যে
আমাদের একটা বিশাল ভূমিকা আছে। অনেক সময় মন্ত্রণালয়ে যারা পলিসি মেকার আছেন, যেমন মাননীয় মন্ত্রী আছেন, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী বা অন্য সহকারী যারা আছেন বা সচিবরা আছেন, তারা বুঝে উঠতে পারেন না যে একাডেমিক ইনস্টিটিউটগুলো, বিশেষ করে মেডিকেল কলেজগুলো কিভাবে ভালো টিচিং স্টাফ দিয়ে চালানো যায়। তো ওনাদের উপরে যেটা হয় সেটা হলো বিভিন্ন ধরনের পলিটিক্যাল প্রেশার হয়। এটা খুবই স্বাভাবিক প্রেশার হওয়াটা, এই কারণে যে আসলে আমাদের এখানে যে সিস্টেম ফলো হয়ে এসছে তাতে তো আমাদের একটা বিশাল শিক্ষিত মেধাবী মানে চিকিৎসক গোষ্ঠী যারা একদম চরমভাবে নিগৃহীত হয়ে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মানে ভালো একাডেমিক ইনস্টিটিউটে আসতে পারেনি, কিছু করতে পারে, এরকম একটা বিশাল গ্রুপ আছে, অত্যন্ত মেধাবী গ্রুপ, যারা অনেকে দেশের বাইরে চলে গিয়েছিল, যারা দেশে ছিল বিভিন্ন জায়গায় তারা পশ্চিম অনেক চাকরি ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় ছিল। এখন এই গ্রুপটাকে পিছিয়ে পড়া 15 বছর 16 বছরে পিছিয়ে পড়া থেকে তাদেরকে রিহ্যাবিলিটেট করে তাদের মেধাটাকে আমাদের সমাজে, আমাদের মেডিকেল কলেজে কাজে লাগানো খুবই কঠিন একটা কাজ। তো সেজন্য এখন আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের এখানে যে আমার যে চিন্তা ভাবনা, যেটা আমি পরবর্তী পর্যায়ে আমি মন্ত্রণালয়ে যাব, সেটা হচ্ছে এই যে আমি আপনাকে বললাম না যে আমি পোস্ট গ্রাজুয়েশন টিচিং ট্রেনিংয়ে গিয়ে আমি সারা মেডিকেল কলেজগুলো, বাংলাদেশের মেডিকেল কলেজের উপর একটা স্টাডি করছি। সেখানে আমি পয়েন্ট আউট করব যে কোন সাবজেক্টে কোন টিচার সেখানে ভালো, কোন টিচার তুলনামূলক ভালো নন, কোন টিচার ভালো করে পড়াচ্ছেন বা যোগ্যতা আছে কিন্তু উনি উপরে প্রমোশন পাচ্ছেন না, আবার কম যোগ্যতা যার আছে উনি হয়তো বিভিন্নভাবে ওনার প্রভাব খাটিয়ে সে পোস্ট ধরে আছে। আমি এটা চিহ্নিত করে পরবর্তী পর্যায়ে আমি আমার যে দৃষ্টিভঙ্গি আছে, আমার প্রথম কাজ হচ্ছে যে মন্ত্রণালয়কে সঠিক পদে সঠিক লোককে, যেহেতু আমি পোস্ট গ্রাজুয়েট এডুকেশনের সাথে জড়িত এবং আমার পরিকল্পনা আছে যে আন্ডার গ্রাজুয়েট যে ডিগ্রিগুলো আছে সেগুলোকে মানে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি আন্ডারে না রেখে মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে নিয়ে আসা, তাহলে ওদের অ্যাকাউন্টেবিলিটিটা আমাদের কাছে আরও বাড়বে। অর্থাৎ মূল ব্যাপার হচ্ছে কে ভালো শিক্ষক, কে ভালো না, কিভাবে পড়ালে ছাত্ররা বেনিফিটেড হবে, কীভাবে ট্রেনিং দেবে, এটা তো আমাদের চেয়ে ভালো আর কেউ বুঝবে না। সেজন্য আমরা যেহেতু আমাদের দীর্ঘ 40-45 বছরের টিচিং, প্র্যাকটিক্যাল ট্রেনিং এবং অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতাটার আলোকে আমরা পলিসি মেকারদেরকে সাজেশন দেব, যেটা পর্যায়ক্রমে সাজেশন দেব। সবাই এখন একটু গুছিয়ে নিচ্ছে, মন্ত্রণালয়গুলোতে যারা দায়িত্ব পেয়েছেন তারা বুঝছেন, আস্তে আস্তে সবারই ইচ্ছা আছে একটা পরিবর্তন এনে সঠিকভাবে কাজ করা। আমিও যেরকম এখানে এসছি, আমি নতুন এসছি, কেবল এখনও 2 মাস হয়নি এখনও, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার অনেক স্কোপ আছে, অনেক কিছু করার সুযোগ আছে, যেটা ভবিষ্যতে এই দেশের একটা শিক্ষায়, এডুকেশনে, পোস্ট গ্রাজুয়েশনে, মেডিকেল কলেজেতে একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। অর্থাৎ আমার ইচ্ছা হচ্ছে যে পলিসি তৈরি করা, সেটাকে সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এমন একটা সিস্টেম তৈরি করে দেওয়া যে সিস্টেম ইটসেলফ উইল ওয়ার্ক। তখন মেধাভিত্তিক লোককে আর ফাইট করতে হবে না, পলিটিক্যাল লোকের পিছিয়ে গিয়ে ধর্ণা দিতে হবে না, তার মেধা, পেপার, পাবলিকেশনই তাকে এগিয়ে নিয়ে যাবে, এমন একটা সিস্টেম করতে হবে। একটা প্রপার মেরিটোক্রেসিক পরিবেশ তৈরি করে স্টাবলিশ করে দিয়ে যেতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার আমরা এবার আসবো হাসপাতালের সেবা নিয়ে আর কি। আমাদের যে সার্ভিস দেওয়া হচ্ছে, এখনও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির যে হাসপাতাল, এটি বাংলাদেশে এখনও বলতে গেলে সরকারি পর্যায়ে শীর্ষস্থানীয়, কিন্তু তারপরেও আপনি আপনার দৃষ্টিতে কি স্যার, আপনি সন্তুষ্ট এই হাসপাতালের সার্ভিস নিয়ে? আপনি যদি সরকারি ভাবে, যেটা অলরেডি বলেছেন আপনি, যে মেডিকেল কলেজে যে ট্রেমেন্ডাস প্রেশার থাকে, এখানেও প্রেশার আছে, কিন্তু এখানে আমাদের যে সার্ভিস স্ট্যান্ডার্ডটা সেটা অনেকটাই ভালো,
কিন্তু আপনি যদি বলেন যে কম্পেয়ারিং উইথ আমাকে যদি আমার গ্লোবাল স্ট্যান্ডার্ডে বা রিজিওনাল স্ট্যান্ডার্ডে বলেন, তাহলে আমি বলবো যে অনেকগুলো ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রে আছে আমাদের সার্ভিসটা ভালো স্ট্যান্ডার্ড, অনেক ক্ষেত্রে আমি এখনও মনে করি যে এখানে আরও উন্নতি করার আমার যথেষ্ট স্কোপ আছে এবং সুযোগ আছে, সেগুলি তো করবই। তারপরেও আমাদের ওই যে আমি বললাম যে আমাদেরকে ফান্ডামেন্টালি আইডেন্টিফাই করতে হবে যে আমার ম্যান পাওয়ার, এখন ধরুন একটা সার্জারি হবে, একটা বিশেষায়িত সার্জারি হবে, সেটা আমার স্কিল ম্যান পাওয়ার তৈরি করতে হবে। সেজন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে আমরা এখন গ্লোবালি চলে গেছে। আমি অনেকগুলি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমি সই করেছি চায়নার সাথে, 2-3টা ইউনিভার্সিটির সাথে আমাদের এমইউ সিগনেচার একটার সাথে হয়ে গেছে। তারা রেগুলার তাদের ফ্যাকাল্টি এখানে আসে, আমাদের আউট পেশেন্টে এসে তারা এখন শুরু করেছে ইউরোলজি দিয়ে, কিন্তু আমরা গ্রেটার সার্জারিতে সেটা ইনকর্পোরেট করব। তারা এখানে আসবে, এখানে অপারেশন করবে, আমাদের ফ্যাকাল্টি যারা ট্রেনিং আছে তারা দেবে, আবার আমাদের এখান থেকে ফ্যাকাল্টি যাবে, তারা সেখানে ট্রেনিং নেবে। এবং আমরা চেষ্টা করছি যে ভবিষ্যতে এইভাবে আমরা আমাদের বিভিন্ন বিভাগগুলোতে বিশেষায়িত সেবা চালু করবো। অ্যাজ আমি যেটা বলছিলাম যে রোবোটিক সার্জারি করব, অলরেডি আমাদের বিএমইউতে একটা ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট হয়েছে যেখানে রোবোটিক এআই বেসড অনেক টেকনোলজি আমরা নিয়ে এসেছি চায়নার অনুদান হিসেবে, এবং সেটা আমরা কাজে লাগাচ্ছি। তারপরে আমরা অন্যান্য দেশের সাথেও এমইউ সই করছি যাতে করে আমরা এই স্ট্যান্ডার্ডটাকে আন্তর্জাতিক মানের সাথে কম্পিট করতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমাদের সর্বশেষ একটা বিরতির সময় এসেছে, বিরতির পরে ফিরছি। দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর আমাদের আরোগ্য নিকেতনের বিশেষ পর্বে, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের সবার শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকী স্যার। স্যার, আমরা আমাদের শেষ ভাগে চলে এসেছি। আমরা শুনলাম আপনার এই হাসপাতাল নিয়ে বিভিন্ন পরিকল্পনা, বিশেষত এই বাংলাদেশের মেডিকেল এডুকেশন, আন্ডার গ্রাজুয়েট প্লাস পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন নিয়ে, হাসপাতালের সার্ভিস নিয়ে আপনি বেশ চমৎকার কিছু আইডিয়া শেয়ার করেছেন, এবং যেগুলো অলরেডি ইমপ্লিমেন্টেড হতে শুরু করেছে। আমরা স্বপ্ন দেখতেই পারি যে খুব শীঘ্রই হয়তো এই হাসপাতালের সার্ভিসের মানটা পরবর্তী পর্যায়ে চলে যাবে। এবার স্যার আমরা আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে এই হাসপাতালের সুপার স্পেশালাইজড হসপিটাল, যেটা আমাদের মাঝে বেশ আশা জাগিয়েছিল, কিন্তু আমরা পরে দেখতে পেলাম যে না, এখানে আসলে অনেক রকমের অব্যবস্থাপনা হয়েছিল। মাঝখানে দেখা যাচ্ছে যে বড় হাসপাতাল পড়ে আছে কিন্তু সেখানে পেশেন্ট ভর্তি হচ্ছে না, অনেক রকমের সার্ভিসের অসঙ্গতি দেখা গেছিল। এইটি নিয়ে স্যার আপনার পরিকল্পনা কি? অর্থাৎ যেই উদ্দেশ্যে হয়েছিল যে আমাদের বাংলাদেশের মানুষ তারা আর বাইরে চিকিৎসা সেবা না নিয়ে দেশের ভেতরেই বাইরের স্ট্যান্ডার্ডের একটা চিকিৎসা সেবা নেবেন, সেটা থেকে আমরা স্যার কতদূর দূরে আছি? আপনার কি পরিকল্পনা স্যার? দেখুন, এটা একটা খুব মানে খুবই ইম্পর্ট্যান্ট আপনি প্রশ্ন করেছেন, যে এটা নামই হচ্ছে সুপার স্পেশালাইজড হসপিটাল, অর্থাৎ সাধারণ কনভেনশনাল সাধারণ মানের চিকিৎসা যেগুলো আমাদের দেশে হয়ে যায়। আমার এখানে ধরেন প্রায় 2500-এর উপরে বেড আছে, 60% ধরেন আমার ফ্রি বেড, 40% পেইং বেড, খুবই অল্প খরচে আমরা একটা উঁচু মানের চিকিৎসা দিচ্ছি, কিন্তু এটা কিন্তু সবগুলো আমাদের ফুলফিল করছে না। সুপার স্পেশালাইজড যেটা আমাদের হসপিটাল হয়ে আছে, এটা একটা যৌথভাবে, এটা কোরিয়ান গভর্নমেন্টের একটা বিরাট ফিনান্সিয়াল ইনভেস্ট ছিল, সাথে বাংলাদেশ সরকার এবং বিএমইউ মিলিয়ে এটা করেছে। কিন্তু সঠিক ধারাবাহিক পরিকল্পনা না নিয়ে একটা জিনিস করে ফেললে যে কি পরিণতি হয়, এটা হচ্ছে তার প্রমাণ। আমি এসেই দেখেছি যে এটা স্ট্রাকচার, বিল্ডিং সব কিছু হয়ে আছে, তারপর অনেক ইকুইপমেন্ট আসছে, ওরা দিয়ে দিয়েছে, এটা চালু করার মতো ক্যাপাসিটি বিল্ডিং বা ম্যান পাওয়ার এটা একদমই অনুপস্থিত। তাতে করে কি হয়েছে, হাসপাতালটার যত ইনফ্রাস্ট্রাকচার ছিল সেগুলো পর্যায়ক্রমে মেশিনগুলো নষ্ট হওয়া শুরু হয়েছে। প্রায় 3 বছর আগে এটা পরিপূর্ণভাবে কমপ্লিট হওয়ার আগেই তড়িঘড়ি করে নিশ্চয়ই কোনো ক্রেডিট নেওয়ার জন্য এটাকে হ্যান্ড ওভার নিয়ে নেওয়া হয়েছে।
অসম্পূর্ণ, কিন্তু কমপ্লিট ছিল না। হোয়াট এভার, আমি একটা নতুন কনসেপ্ট তৈরি করেছি। সুপার স্পেশালাইজড হাসপাতালটার এই কনসেপ্টটা হবে যে আমাকে প্রথম দেখতে হবে যে বাংলাদেশে যে বাইরে যে প্রাইভেটগুলো কর্পোরেট হসপিটালগুলো আছে, যেগুলো নাম করা, আপনি দেখবেন যে তারা যে চিকিৎসা দিচ্ছে সেই চিকিৎসাগুলো অত্যন্ত ব্যয়বহুল, এবং এটা আমাদের মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর জন্য এটা খুবই একটা বেদনাদায়ক একটা পর্যায়ে চলে যায়। অনেক সময় গরিব লোককেও সেখানে বাধ্য হয়ে চিকিৎসা নিতে হয়, কিন্তু এই প্রক্রিয়ায় তার হয়তো জায়গা জমি বিক্রি করে ফেলতে হয়, কিন্তু তার উপায় নেই, সে বাইরেও যেতে পারছে না, দেশেও আবার ওই জায়গা ছাড়া তার এই ট্রিটমেন্টটা হচ্ছে না। এই কনসেপ্ট থেকে এবং আমাদের অনেক রোগী দেশের বাইরে চলে যায়, প্রায় সারা বছরে প্রায় বিদেশে চিকিৎসা খাতে প্রায় $10 বিলিয়ন মতো খরচ হয়ে যাচ্ছে, আমাদের বাইরে চলে যাচ্ছে। তো এইটার কনসেপ্টটা আমি যেটা নিয়েছি সেটা হলো, আমরা প্রথমত এই সুপার স্পেশালিস্ট হসপিটালটাতে আমরা বিশেষায়িত কতগুলো সেবা চালু করব, যেটার জন্য মানুষ মূলত বাইরে চলে যায় বা কর্পোরেট হসপিটালগুলোতে যায়। সেই সেবাগুলো আমি একই স্ট্যান্ডার্ডে দিব, যেটার সাথে আমি কম্পেয়ার করতে পারি আমাদের অনেক টপ লেভেলের প্রাইভেট হসপিটাল, সাথে সাথে আমি সিঙ্গাপুর, ব্যাংকক অথবা পাশের অন্যান্য দেশের যে লেভেল, ওই লেভেলের সার্ভিস দেব। কিন্তু আমরা হিসাব করে দেখেছি, ওই বিশেষায়িত হসপিটালে বা ওই সব জায়গায় ওই অপারেশন করতে যদি তার একটা বিরাট অ্যামাউন্ট খরচ হয়, আমি যদি একই সেবায় প্রায় অর্ধেক টাকায় সেই অপারেশনগুলো করে দিতে পারি, তাহলে কিন্তু একটা বিরাট সাশ্রয় হবে। আমি যদি এটাকে ফাংশনাল করে এটাকে আমি একটা লেভেলে নিয়ে যেতে পারি, দিস উইল ব্রিং এ রেভলিউশন। আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের অনেক জায়গায় অনেক সেন্টার তৈরি হয়েছে। আমরা নিউজ পেপারে দেখেছি যে 1000 বেডের 6টা বিগ হসপিটাল গভর্নমেন্ট চেষ্টা করছে এগুলি খুব তাড়াতাড়ি চালু করবে বিভিন্ন জায়গায়, এবং উদ্যোগ নিচ্ছে। আমি সেই মিটিংয়ে ছিলাম, দিচ্ছে। কিন্তু আমার এক পর্যায়ে মনে হচ্ছে যে কোনো না কোনো জায়গায় গিয়ে তারা হোঁচট খাবে। যখনই তারা ওখানে হোঁচট খাবে এবং আমি এটাকে একটা আপগ্রেড নিয়ে যাব, তখন আমি সরকারের কাছে যাব যে আপনি আপনার যেই বিগ হসপিটালগুলো চালাতে পারছেন না অথবা যেগুলো হোঁচট খাচ্ছে, আপনি মেডিকেল ইউনিভার্সিটিকে দিয়ে দেন। আমরা সেটাকে গভর্নমেন্টে, কারণ আমি দেখেছি কুনমিং ইউনিভার্সিটি চায়নাতে, তার 47 অ্যাফিলিয়েটেড হসপিটাল। আপনি চিন্তা করতে পারেন, একটা ইউনিভার্সিটি হসপিটাল চায়নার একটা প্রভিন্সে, তার আন্ডারে 47টা কর্পোরেট মানে অ্যাফিলিয়েট হসপিটাল, তারা ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট দিচ্ছে। তো ওটা যদি পারে, আমি কেন পারবো না? তো আগে তো আমাকে ক্রেডিবিলিটি স্টার্ট করতে হবে। সেজন্য আমি এইটা আমরা যেরকম চিকিৎসা বিএমইউতে দিচ্ছি, এখানে 100% প্রফেশনাল সেইভাবে আমি করবো। এখানে আমাদের নিয়োগ সব মেরিট বেসিস, পারফরমেন্স বেসিস হবে। এখানে আমি সেরা মাথাগুলোকে নিয়ে আসার চেষ্টা করব, তাদের পারফরমেন্সের রিনিউ হবে, কন্ট্রাক্ট বেসিস তারা চাকরি করবে, তাদের রিনিউ হবে বেসড অন দেয়ার পারফরমেন্স। আমি হেড হান্টিং করব, অর্থাৎ আমি এটাকে কমপ্লিটলি ডিফারেন্ট মডেল হিসাবে সরকারের সম্পূর্ণ সমর্থন নিয়ে, ওইভাবে আইনগত ভিত্তি নিয়ে আমি এটাকে করতে চাই। এবং আমি যদি দেখি যে এটা সাকসেসফুল হয়ে গেছে, তাহলে দিস উইল ব্রিং অ্যাবাউট এ বিগ চেঞ্জ ইন মেডিকেল লুক। আমাদের দেশের মেডিকেল প্রফেশনে, গভর্নমেন্ট পলিসিতেও এটা একটা বিরাট ইম্প্যাক্ট ফেলবে। স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে এতক্ষণ কথা বলতে বলতে আমাদের আসলে একটা মনে হচ্ছে একটা স্বপ্নের জগতে চলে গেছি, এবং আমরা আশা করবো যেটা স্বপ্ন থাকবে না, এটা অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে আমরা এটা বাস্তবায়ন শুরু দেখবো। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার এই ভিশনগুলো আমাদের সঙ্গে আলোচনা করার জন্য। দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের এই কথাগুলো শোনার জন্য, কারণ আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে আমাদের স্যারের কতগুলো ভিশন, এবং এগুলো যখন বাস্তবায়িত হবে, আসলেই আমরা হয়তো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকে একটা অনন্য উচ্চতায় আমরা দেখতে পাবো। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সঙ্গে পরবর্তীতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।